বহুকাল আগের কথা, গ্রামের শেষ প্রান্তে এক ছোট কুঁড়ে ঘরে থাকতেন এক বৃদ্ধা মা। গ্রামবাসী তাকে ভালোবেসে বুড়িমা বলে ডাকত। সারা জীবন অনেক কষ্টে 4 ছেলেকে বড় করেছেন তিনি, কিন্তু আজ তার শরীর আর চলছে না। জানলার বাইরে দিয়ে দেখা যাচ্ছে সূর্য ডুবছে, যেন বুড়িমার জীবনের সূর্যেরও আজ বিদায় নেবার পালা। মা, এত জরুরি তলব কেন? হাটে কাজ ছিল আমার। আর বলো না, আমি তো ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। মা, যা বলার তাড়াতাড়ি বলো, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় হয়ে গেছে। ছেলেদের এমন আচরণে বুড়িমার চোখ ভিজে উঠল। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। তার মনে পড়ল কিভাবে এদের মানুষ করতে তিনি নিজের সবটুকু বিলিয়ে দিয়েছেন, কিন্তু শেষবেলায় এই অবহেলা। তবে তিনি জানতেন তার এক ছেলে অন্তত আলাদা। মা, তুমি কথা বলো না, তোমার খুব কষ্ট হচ্ছে। আমরা কি বৈদ্য ডেকে আনবো? না রে খোকা, বৈদ্যের আর প্রয়োজন নেই। ডাক আমাকে আর কেউ আটকাতে পারবে না। তোদের 4 ভাইকে আজ শেষ কিছু কথা বলতে ডেকেছি। মা, বলো, কোনো জমানো টাকা পড়ি আছে নাকি? আমাদের বলো, আমরা যত্ন করে রাখবো। আমার কোনো মণিমুক্তা নেই বাবা, তবে সারা জীবন খেটে যা কিছু পেয়েছি তা যত্ন করে 4টি মাটির হাঁড়িতে ভরেছি। তোদের 4 ভাইয়ের নাম লেখা আছে হাঁড়িগুলোতে। সেগুলো আমাদের পেছনের বড় আমবাগানটার উত্তর কোণে মাটির নিচে পোঁতা আছে। গুপ্তধন আর মাটির হাঁড়ি, এই শব্দ দুটো শোনার সাথে সাথেই ঘরের আবহাওয়া বদলে গেল। রতন, মানিক আর সাগরের চোখে মুখে তখন আর বিরক্তি নেই। সেখানে খেলা করছে তীব্র আকাঙ্ক্ষা আর লালসা। তারা মনে মনে এখনই বাগান খুঁড়তে শুরু করে দিয়েছে। উত্তর কোণে বললে না মা? ঠিক আছে, আমরা বুঝে গেছি। মা, তুমি এইসব সম্পদের কথা কেন বলছো? আমাদের শুধু তুমি সুস্থ হয়ে থাকো সেটাই চাই। সম্পদ দিয়ে কি হবে যদি তুমিই না থাকো? বুড়িমা আকাশের মাথায় হাত রাখলেন। তিনি জানতেন তার এই সম্পদ সবার জন্য সমান আনন্দ আনবে না। যার মনে যেমন ভাব সে তেমনই ফল পাবে। মনে রাখিস বাবা, সততাই সবচেয়ে বড় সম্পদ। হাঁড়িগুলো আমার মৃত্যুর আগে কেউ ছুবি না, এটাই আমার শেষ অনুরোধ। ঘরের কোণে রাখা প্রদীপটা হঠাৎ করে কেঁপে উঠে নিভে গেল। বুড়িমার হাতটা আলগা হয়ে আকাশের হাতের ওপর পড়ে রইল। চারদিকে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। কিন্তু সেই বিষণ্ণতার মাঝেও বড় 3 ভাইয়ের মাথায় তখন ঘুরছে সেই মাটির হাঁড়ি আর গুপ্তধনের চিন্তা। ঘরের ভেতরে বুড়িমার নিথর দেহ পড়ে আছে। আকাশ তার মায়ের শিয়রে বসে নিঃশব্দে কাঁদছে। কিন্তু বাইরের বারান্দায় দৃশ্যটা সম্পূর্ণ ভিন্ন। শোক সেখানে স্থান পায়নি, বরং স্থান পেয়েছে উদ্গ্রীব লালসা। বড় 3 ভাই এক কোণে গোল হয়ে বসে ফিসফিস করে আলোচনা করছে, যেন তারা কোনো মহাযুদ্ধের পরিকল্পনা করছে। শুনেছিস তো মা কি বলল? 4টে হাঁড়ি! মা সারা জীবন কৃপণতা করে যা জমিয়েছে সব এখন আমাদের। আমি নিশ্চিত আমার হাঁড়িটায় সোনার মোহর আছে, কারণ আমি সবার বড়। বড় হলেই বেশি পাবি কেন? মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। আমার হাড়িতে নির্ঘাত হীরা বা দামি রত্ন আছে। ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। কাল থেকে আর কোনো কাজ করতে হবে না। তোরা যাই বলিস, মা জানতো আমি শৌখিন মানুষ। নিশ্চয়ই আমার হাঁড়িতে প্রচুর পুরনো আমলের টাকা আর মোহর আছে। আমি কালই শহরে গিয়ে একটা বড় ঘোড়া গাড়ি কিনব। তাদের কথার মধ্যে একবারের জন্যেও মায়ের প্রতি কৃতজ্ঞতা বা চলে যাওয়ার দুঃখ প্রকাশ পেল না। তাদের কাছে মা এখন কেবল একটি চাবিকাঠি, যা দিয়ে তারা সম্পদের সিন্দুক খুলতে চায়। ঠিক তখনই আকাশ ঘর থেকে বেরিয়ে এলো, তার চোখ মুখ ফোলা। বড়দা, তোমরা এখানে কি করছো? মায়ের শেষ কাজগুলোর ব্যবস্থা করতে হবে না? পাড়া প্রতিবেশীদের খবর দেওয়া দরকার। ওসব হবে ক্ষণ, তুই অত ব্যস্ত হোস না তো। আমরা একটু জরুরি আলোচনা করছি। তুই যা, ভেতরে গিয়ে বস। জরুরি আলোচনা? মা আজ আমাদের ছেড়ে চলে গেলেন, আর তোমরা সম্পদের ভাগাভাগি নিয়ে ভাবছো? ছি! আরে আকাশ, তুই বুঝবি না, মা তো দিয়েই গেছেন, এখন সেটা বুঝে নেওয়া আমাদের দায়িত্ব। তুইও তো একটার মালিক নাকি? তুই কি চাস তোর হাড়িতে কি থাকুক? আমি মাকে ফিরে পেতে চাই।
কিন্তু সেটা তো সম্ভব নয়। আমার হাড়িতে কি আছে না আছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আকাশ আবার ভেতরে চলে গেল। 3 ভাই একে অপরের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসল। তাদের চোখে আকাশ এখন এক বোকা ছেলে, কিন্তু তারা জানে না ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে। রাতের অন্ধকার যত গভীর হচ্ছে, তাদের লোভের আগুন ততই প্রবল হচ্ছে। তারা ভোরের অপেক্ষা করতে পারছে না কখন কোদাল নিয়ে বাগানে নামবে। রাত শেষ হতে চলল, শুরু হলো এক নতুন অধ্যায়ের, যেখানে মাটির নিচে চাপা পড়ে থাকা সত্যগুলো বেরিয়ে